কিন্তু আমার বউয়ের বাড়িতে কেউ জানে না যে আমরা যাচ্ছি। এখন বাজে রাত্রির 12টা, আমরা স্টার্ট দিলাম। তো আশা করছি পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে বাজবে। তো যাব, মাঝরাত্রে তাদেরকে ঘুম থেকে তুলে সারপ্রাইজ দেবো। ডাক ডাক ডাক। ড্রাইভিং এক্সপিরিয়েন্স এখনও অবধি ঠিকঠাক, তবে এই গাড়িগুলোতে যেহেতু একটু হাই পাওয়ার ইঞ্জিন থাকে, তো তো সেই জিনিসটা আমার এখনও পর্যন্ত রয়েছে গাড়িতে, কিছু করার নেই। আর তার উপরে এই যে রাস্তার মাঝখানে এই যে এখানে স্ক্রিন, ইনফোটেনমেন্ট সিস্টেম, এই পাশে সামনে লাইট আছে, এখানে প্যাসেঞ্জার লাইট আছে, অটো ফোল্ডিং, ওআরভিএম, অটো ডিমিং, আইআরভিএম। অকাজ বা দরকার নেই এরকম কোনো ফিচার বলতে গেলে আমি বলবো এতে যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা রয়েছে, এতে একটা ইনবিল্ট ম্যাপ রয়েছে। এতে আমার প্রায় অলমোস্ট 500 টাকা মতন ব্যালেন্স ছিল। তো গাড়িটা বিক্রি করার সময় আমি যখন ফাস্ট্যাগটাকে খুলি, ওখান থেকে আমি ব্যালেন্সটাকে তো ট্রান্সফার করতে পারি না, কেননা ফাস্ট্যাগের ব্যালেন্স কখনো ট্রান্সফার হয় না। তো আমি একটুখানি জিনিসটাকে জানার পরে এতক্ষণ মায়ের কোলে ঘুম হয়ে গেল, এবার বাবু উঠে পড়েছেন। কিরে সাহেব, দিদুনকে ডাকার জন্য রেডি তো? দিদুনকে গিয়ে কি বলতে হবে? তো আমরা বেরিয়ে পড়েছি আজকে আবার বহরমপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের রাইডটা একটু অন্যরকম হবে। আজকের রাইডটা হবে হচ্ছে নাইট রাইড, আর এর সঙ্গে আমরা শেয়ার করব আমাদের এই গাড়ির কিছু রিভিউ। তো আমরা এখন আছি ভার্নার গাড়িতে, যেখানে আমরা কভার করব অলমোস্ট 180 to 200 কিলোমিটার্স। আর আমার এখন স্ক্রিনে দেখাচ্ছে 6.2 কিলোমিটার্স মতন মাইলেজ, কেননা এটা পুরোপুরি সিটিতে চলেছে। এবার আমরা এটাকে নিয়ে বেরিয়ে পড়েছি মোটামুটি বড় রাস্তায় চলার জন্য। তো দেখা যাক এর মাইলেজ কতটা ওঠে, সেটাও একটা আমার দেখার বিষয়। আর আমরা কতক্ষণে পৌঁছচ্ছি, এখন বাজে 12টা 8 মতো, আর আমরা কতক্ষণে পৌঁছচ্ছি সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা শুরু করেছি মধ্যমগ্রামের দিক থেকে, সুতরাং আমরা উঠে পড়লাম কল্যাণী রোডের ওপর। আর এখন আমরা মোটামুটি এই জাস্ট কল্যাণী রোডের ওপর 1 কিলোমিটার মতন এসছি। তো এখনই আমার স্ক্রিনে যা দেখতে পাচ্ছি মাইলেজ প্রায় 11.7 মতন উঠে গেছে। তো প্রায় 70 kmph চলছি। এতে একটা জিনিস সুবিধে, ক্রুজ কন্ট্রোল থাকার ফলে আমার খুব একটা অসুবিধে হচ্ছে না। তো আমি এখন আপাতত এক্সেলেটার থেকে পা সরিয়েই বসে আছি। তো মোটামুটি গাড়ি নিজে থেকেই চলছে। আচ্ছা, এর আগেও কিন্তু আমরা চ্যানেলে কলকাতা টু বহরমপুরের রাস্তা অলরেডি বলেছি। তো আজকের ট্রিপটা একটু বেশি স্পেশাল। তার মেন কারণ হচ্ছে আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, মানে আমার বউয়ের বাড়ি। কিন্তু আমার বউয়ের বাড়িতে কেউ জানে না যে আমরা যাচ্ছি। এখন বাজে রাত্রির 12টা, আমরা স্টার্ট দিলাম। তো আশা করছি পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে বাজবে। তো যাব, মাঝরাত্রে তাদেরকে ঘুম থেকে তুলে সারপ্রাইজ দেবো যে এসছি বলে। তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। তো অলরেডি আওয়াজ শোনা যাচ্ছে, মানে ঘুম অলরেডি পেয়ে গেছে অনেকের, কিন্তু আমাকে জেগে থাকতে হবে। এখন আমি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আমাদের এই কারণটার জন্য আজকের ট্রিপটা একটু বেশি স্পেশাল। কিন্তু এই ট্রিপে আমরা একটু গল্প করব। তো আমার ওয়াইফের কিছু কোয়েশ্চেন রয়েছে যে এই যে গাড়িটা নিলাম, গাড়িটা কেমন কি ইত্যাদি। তো অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে। তো আশা করব সেই কোয়েশ্চেনগুলো আপনাদেরও ভালো লাগবে। কথা বলতে বলতে দেখা যাক, আপনাদের যদি কোনো রকম আরও কোনো কোয়েশ্চেন জাগে তো অবশ্যই আপনাদেরকে সেই অ্যান্সারগুলো দিতে আমারও খুব ভালো লাগবে। তা বলছিলাম যে এই গাড়িটা চালাচ্ছো, তার ড্রাইভিং এক্সপেরিয়েন্সটা কেমন? আচ্ছা, ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলতে গেলে প্রথমত দেখো, গাড়ি আমি অলমোস্ট চালাচ্ছি না, এক্সেলারেটরে আমার পা নেই। এই যেটুকু মোড় আসছে সেটুকু আমি ঘোরাচ্ছি, ঠিক আছে? অলমোস্ট গাড়ি আমাকে চালাচ্ছে। তো গাড়ি আমি চালাচ্ছি না, এই হাত ছেড়ে বসে আছি, তোমার সঙ্গে গল্প করছি। আর এক্সপিরিয়েন্স বলতে গেলে এটা মোটামুটি প্রথম চলছে আমার হাতে এখন, মানে একটু বড় মানে বেশি রাস্তার জন্য আর কি, লং ওয়ের জন্য। সেক্ষেত্রে দেখতে গেলে এখনও অবধি
কোনো প্রবলেম কিছু দেখিনি বা কোনো রকম অসুবিধে। আমার যেটা একটা খুব ভয়ের কারণ ছিল স্টার্টিংয়ের সময়, যেটা আমি তখন দেখালামও, যে 6.2 বা 6.8 মতন আমার স্টার্টিং মাইলেজ ছিল, যেটা আমার মোটামুটি ফার্স্ট অলমোস্ট 5 কিলোমিটারের মধ্যে, 5 কিলোমিটার নয়, ইভেন 3-4 কিলোমিটারের মধ্যে আমার সেটা 10 ছুঁয়ে গেছে। তো এখন আমি একবার দেখাতে চাইবো, এখন এটা অলমোস্ট 16তে চলছে, আমার গাড়ি চলছে হচ্ছে পুরোপুরি ক্রুজে। আমি ক্রুজ এখানে দেখা যাচ্ছে যে অন রয়েছে বলে, আর আমি কিছুই করছি না, আমি জাস্ট চুপচাপ বসে আছি। তো সেদিক থেকে দেখতে গেলে ড্রাইভিং এক্সপিরিয়েন্স এখনও অবধি ঠিকঠাক। তবে এই গাড়িগুলোতে যেহেতু একটু হাই পাওয়ার ইঞ্জিন থাকে, তো সেহেতু সাধারণত ক্রুজ বা একটু স্টেবল যদি এক্সেলারেশন করা যায়, সেক্ষেত্রে মাইলেজটা ভালো ওঠে। তো দেখা যাক আলটিমেটলি আমরা কততে গিয়ে পৌঁছোই। এখন অতটা বেশি বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কত মাইলেজ পাচ্ছি। তো এখনও অবধি ড্রাইভিং এক্সপিরিয়েন্স ঠিকঠাক। ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো রকম প্রবলেম বা কোনো কিছু এই মুহূর্তে ফেস করিনি। আমরা জাস্ট কিছুটাই এসছি, এখন অনেকটা পথ যাওয়া বাকি আছে। এই কোশ্চেনটার অ্যান্সার আমি আরেকবার শেয়ার করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিপ। আমরা কল্যাণী রোডের দিকটা ছেড়ে এবার কাঁচরাপাড়ার দিকে ঘুরলাম। এই সেগমেন্টটা যতদিন না রেডি হচ্ছে ততদিন এইটুকু যে রাস্তাটা, এই যে স্প্যানটা, এই কাঁচরাপাড়ার এই যে রোডটা থেকে বড়জাগুলি অবধি, এই জায়গাটা থাকবেই। আর এই জায়গাটাই শুধুমাত্র যা একটুখানি প্রবলেম, তাছাড়া মোটামুটি এখন বেলডাঙ্গা অবধি রাস্তা বেশ খানিকটা ভালো হয়েই গেছে। এইবার এখন শুরু হলো বাম্পার রোড। চলো, বাম্পিং। এই যে কল্যাণী রোড থেকে বড়জাগুলির দিকে যে রাস্তাটা আসছে, মানে যেখানে বড়জাগুলির মোড়টা, ব্রিজের নিচ দিয়ে যেখানে এই কৃষ্ণনগরের দিকে রাস্তাটা উঠে যাচ্ছে, ঠিক ব্রিজের পাশের যে রাস্তাটা না, রাস্তাটার অবস্থাটা খুবই খারাপ। মানে এত বড় গাড্ডা, মানে এত বড় নিচে আর কি ডাউনফল রয়েছে। আমি আস্তে করে গাড়ি বের করার চেষ্টা করলাম, যদিও আমার সেডান, তো আমি আস্তে করে গাড়ি বের করার চেষ্টা করলাম, তাও সেই নিচে লেগে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সাবধান, যদি যারা মানে সেডান বা এরম টাইপের কোনো গাড়ি নিয়ে আসছেন যার লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা কিন্তু একটুখানি দেখে, কেননা মানে লাগবে প্রায় অলমোস্ট শিওর। মানে যে পরিমাণ গর্ত হয়ে রয়েছে রাস্তাটা, খুবই বাজে রাস্তা হয়ে রয়েছে। এইটুকু স্পেসিফিক এইটুকু, মানে ওই রাস্তা দিয়ে আসার পরে বাঁদিক নেওয়ার পরে যে রাস্তাটা আর কি, শুধুমাত্র এই রাস্তার ওপর উঠছে। এই রাস্তাটা এখন ক্লিয়ার, বাট ওই সামনের দিকে রাস্তাটা খুবই বাজে ছিল। বাজলো 1:09 মতো, আমরা পার করলাম আমাদের ফার্স্ট টোল গেট, হরিণঘাটা টোল গেটটা। আর আমাদের এখনও মোটামুটি জার্নি বেশ খানিকটা বাকি, তবে এর পরের রাস্তাটা বেশ অনেকটা স্ট্রেচ, যেটা বেশ ভালো রাস্তা। তো আর একটা জিনিস, রাস্তায় রাত্রিবেলা যে জিনিসটা আমি লক্ষ্য করছি রাস্তার ওপরে, যে এই সময়টা কিন্তু ব্যারিকেডটা থাকে না, ফলে মানে স্পিডটা মোটামুটি ভালো মেনটেন করা যায়। তো রাস্তায় এই একটাই যেটা আমার প্রবলেম হলো, যেটা আমি অবশ্য জানতাম খানিকটা যে আমার সেডানের প্রবলেম হবে, কেননা এর আগেও যেটা ছিল সেটাতেও ওই একই প্রবলেম ছিল, লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো সেই জিনিসটা আমার এখনও পর্যন্ত রয়েছে গাড়িতে, কিছু করার নেই। আর তার উপরে এই যে রাস্তার মাঝখানে এই যে এরকম বড় বড় গাড়িগুলো মাঝখানে এসে ঢুকে যায়, যে কোনো রকম যে রাস্তায় গাড়িগুলো যায় বা কিছু সেটা দেখুক, সে দেখবে না, তাদের মতো চলতে হবে সবাইকে। একটা এত বড় বাস, রাস্তার সাইড নিবি তা না, মাঝখানে এসে ধিকিয়ে যাচ্ছে। তো এই গাড়িটাতে এত প্রবলেম দেখলে যখন, তাহলে এই গাড়িটা কেন নিলে? এই গাড়িটাতে প্রবলেম দেখলাম ঠিকই, কিন্তু এই প্রবলেমটা মোটামুটি খানিকটা জানা প্রবলেম ছিল। আর তাছাড়া সেডান সেগমেন্টটা আমার একটু পছন্দের সেগমেন্ট। ইচ্ছে ছিল একটু অন্যরকম গাড়ি নেওয়ার, বাট বাজেটটাও দেখতে হবে। তাছাড়া সবথেকে বড় কথা হলো, ভার্না বা সিটি হচ্ছে এরা এমন একটা মানে সেগমেন্টের গাড়ি, এরা কমফোর্টটা খুব সুন্দর প্রোভাইড করে। তো আমি যখন গাড়ি দেখতে গেছিলাম, তুমি তো সামনে ছিলেই, আমরা গাড়ি দেখার সময় কিন্তু এর সঙ্গে ভার্না, তার সঙ্গে অরা দুটোই দেখেছিলাম। তো যেহেতু সেডান সেগমেন্টটা পছন্দ এবং আমার বাজেটে ফিট করছিল অবশ্যই,
কেননা এই জিনিসটা ভুলে গেলে চলবে না আমাদের, যে আমাদেরকে কিন্তু গাড়ির সঙ্গে বাজেটটাকেও ম্যাচ করাতেই হবে। তো সেই জন্যে সেডান সেগমেন্টে এই দুটো দেখার পরে চালানোর এক্সপিরিয়েন্সটা আমার ভার্নায় খুবই ভালো লাগলো। তো যে কারণে আমি বুকিং করলাম। এই হচ্ছে আমার ভার্নার এক্সপিরিয়েন্স। আচ্ছা, তা এই গাড়িতে তোমার কাজের ফিচার কি মনে হয়, আর অকাজের ফিচারও কি মনে হয়? মানে কাজের ফিচার কোনগুলো, অকাজের ফিচার কোনটা? দেখো, কাজের ফিচার হিসেবে আমার ক্রুজ কন্ট্রোলটা খুবই ভালো লেগেছে, মানে জিনিসটা সত্যিই বেশ ভালো। আর অকাজের ফিচার এখনো পর্যন্ত এই গাড়িটার মানে শুধুমাত্র এই একটাই জিনিস, লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে যেটা আর কি খুবই চাপের। এই একটু আগেই যা হলো, গাড়িটা একদম নেমে ঠাক করে একটা বাড়ি খেলো, তো পিছনটাও একটা বাড়ি খেলো। তো এই জিনিসটাই একটা বড় অকাজের জিনিস বলে মনে হয়। তো এটা এই গাড়িটারই সেগমেন্ট, এই সেগমেন্টেরই জিনিস এটা পুরো। তো হ্যাঁ, আচ্ছা, তুমি যে গাড়িটাই চালাচ্ছ, মানে এবারে বলো এই গাড়িতে কাজের ফিচার কি রয়েছে যেটা তোমার বেশি আরো, মানে তোমাকে বেশি আরো ইন্টারেস্টিং করছে, যেটা তুমি আরো ভালো লাগে চালাতে? দেখো, কাজের ফিচার বলতে ফিচার এই গাড়ির মধ্যে মোটামুটি বেশ খানিকটাই আছে, অ্যাটলিস্ট আমার জন্য। কেননা আমি সিটি 2005 থেকে যেহেতু আপগ্রেড করছি, তো সেখান থেকে দাঁড়িয়ে ক্রুজ কন্ট্রোল, ভয়েস কমান্ড, ইনবিল্ট ম্যাপ, এখানে স্ক্রিন, ইনফোটেনমেন্ট সিস্টেম, এই পাশে সামনে লাইট আছে, এখানে প্যাসেঞ্জার লাইট আছে, অটো ফোল্ডিং ওআরভিএম, অটো ডিমিং আইআরভিএম। তো প্রতিটা জিনিসই মোটামুটি সবকটাই আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। প্রতিটা জিনিসেরই প্রতিটা জায়গায় ইউজেজ আছে, এবং নিজের জায়গায় যে কটা জিনিস দেখাচ্ছি প্রতিটা জিনিসই তাদের নিজেদের জায়গাতে দাঁড়িয়ে মানে কাজেরই বলা যায়। সুতরাং প্রতিটা যে মানে ফিচারগুলো অ্যাটলিস্ট আমার জন্য, আমি এখন প্রথমবার ইউজ করছি, আমি এক্ষুনি তোমাকে বলতে পারবো না যে কোন ফিচারটা বেশি ভালো লাগছে। ওভারঅল এতগুলো ফিচার দিয়ে গাড়ি আমি এর আগে কখনো চালাইনি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাপি, স্যাটিসফাইড। আচ্ছা, তার সাথে সাথে আর একটাও বলো, এবার বলো অকাজের জিনিসগুলো কোনগুলো, মানে কোনটা বেশি মানে অকাজ বলে মনে হচ্ছে? অকাজ বা দরকার নেই এরকম কোনো ফিচার বলতে গেলে আমি বলবো, এতে যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা রয়েছে, এতে একটা ইনবিল্ট ম্যাপ রয়েছে, এতে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সব দুটোই রয়েছে, বাট এতে একটা ইনবিল্ট ম্যাপ রয়েছে। ইনবিল্ট ম্যাপটা ভালো, কিন্তু সেখানে কোনো ডেস্টিনেশন আমি দিয়ে উঠতে পারলাম না, যেটা যদিও আমি খুব মানে দেখিনি বলেও হতে পারে। আমি এতে ইনবিল্ট ম্যাপে কোনো ডেস্টিনেশন সেভাবে দিয়ে উঠতে পারলাম না যে আমি দেখব। বা ম্যাপ রয়েছে, ম্যাপে তার টাওয়ার রয়েছে, সেটাকে ট্র্যাক যে করা যায়, বা আমি যদি রিমোট ট্র্যাকিং বা এরকম কোনো কিছু করতে যাই, সেটাও এই গাড়িতে কিন্তু পসিবল নয়। তো সেটা কী জন্য বা কেন, সেটা আমার কাছে এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয়। তাছাড়া মোটামুটি চালানোর জন্য যে কটা ফিচার গুড এনাফ। আর একটা জিনিস, ভয়েস কমান্ড এতে রয়েছে, বাট ভয়েস কমান্ডটা খুব একটা এফেক্টিভ বলে আমার মনে হলো না এতে। আচ্ছা, বাজলো 1:30 মতন, তো আমাদের প্রায় 1.5 ঘন্টা মতন ওভার হলো। আমরা কভার করেছি প্রায় 70 কিলোমিটার্স অ্যাপ্রক্স। আর আমাদের ম্যাপ অনুযায়ী এখনও পর্যন্ত 121 কিলোমিটার পথ বাকি আছে। এখনও অবধি মাইলেজ, আচ্ছা আমরা এসি চালাইনি বলাটা ভুল, আমরা এসি চালিয়েছিলাম মোটামুটি ওই কিলোমিটার 5 মতো। তো আমরা এসি ছাড়াই যাচ্ছি, কেননা আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। আজকে হচ্ছে 22শে মে 2025, আমরা ট্রাভেল করছি কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশ্যে। আর যেখানে আমরা আজকে ওয়েদারটা যা দেখলাম, মোটামুটি বৃষ্টি হওয়ার জন্য বেশ ভালোই আছে, সুতরাং ওয়েদার নিয়ে খুব একটা চাপ নেই বলে এসিটা খুব একটা চালাইনি। তাছাড়া সবথেকে বড় কথা হলো এসিটা না চালানোর, আমরা একটু দেখতে চাইছি যে এসি ছাড়া এই গাড়ির মাইলেজটা কত অবধি যেতে পারে। এখনও অবধি মাইলেজ 19 ছুঁয়েছে, পুরোপুরি হাইওয়েতেই চলছে। তো লোকালে ঢোকার পর বুঝতে পারবো আলটিমেটলি কত থেকে দাঁড়াচ্ছে। আর আমি চেষ্টা করছি বেশিরভাগটাই ক্রুজে চালানোর,
ফলে মাইলেজটাকে একটু বেশি অবধি ঠেলতে পারবো, জাস্ট দেখার জন্য যে কতটা অবধি আগে ঠেলতে পারছি। এছাড়াও আমি ফেরার সময় চেষ্টা করব যে একবার পুরোটা এসি চালিয়ে আসার, সুতরাং সেখানে বুঝতে পারবো যে আমার এসিতে মাইলেজ কতটা কি পাচ্ছি না পাচ্ছি। ভাবছি বাবা কি করবে রাত্রিবেলায়, আমরা গিয়ে মানে মাঝরাত্রিবেলায় পৌঁছাবো প্রায় 3:30 বেজে যাবে, তো তখন আবার দরজা খুলবে তো আমাদেরকে, না আমাদেরকে রাত্রিটা বাইরে কাটাতে হবে গাড়িতে। দেখা যাক আলটিমেটলি দরজা খোলে কি না। আর কটার সময় পৌঁছোই দেখি, প্রায় পৌঁছতে পৌঁছতে 3:30 বাজে মনে হয়। এবার 3:30 সময় পৌঁছে ডাকতে হবে, ডেকে তারপর দরজা খোলাতে হবে, উপায় নেই, খোলাতে হবে, এটাই তো চ্যালেঞ্জ। ঠিক আছে দেখো পরে পরে যখন এই ব্লগটা দেখবে আর বলবে এই করছিল যে এরা সারা রাস্তা আস্তে আস্তে। চলো গান করো, গান শুনি একটু। আমার গলার অবস্থা খারাপ, আমি গান করতে পারবো না। গলার অবস্থা খারাপ রে, গলার অবস্থা খারাপ নিয়ে বাপের বাড়ি যাচ্ছে, আমাকে পেটাবে। এই রাস্তায় রাত্রিবেলা ট্রাভেল করার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই এত বেশি ব্যারিকেড থাকে সকালবেলা ট্রাভেল করলে। এই যে আমি যেমন এখন গাড়িটাকে ক্রুজে ফেলে মোটামুটি বসে আছি প্রায় 10-15 কিলোমিটার হলো, মানে অ্যাপ্রক্স একটা স্ট্রেচ বলছি, ব্রেক না মেরে। তো সেটাই যদি সকালের দিকে হতো বা কিছু, রাস্তায় এত বেশি ব্যারিকেড এবং এত বেশি প্রত্যেকটা জায়গায় লোকজন, কিছু করার নেই। তো যদি ওই জন্যই সকালবেলাটা অ্যাভয়েড করা, যাতে একটু স্মুথলি চলে এবং চলে জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ আলটিমেটলি আমি কত পাচ্ছি। আর তাছাড়াও সবথেকে বড় কথা হলো যে সকালবেলা গেলে এই যে এদিক ওদিক থেকে যে লোকজন আসা, কুকুর বিড়াল ছাগল তো ছেড়েই দিন, তার থেকে বেশি লোকরা জ্বালায় রাস্তায়, ঠিক আছে, যেখানে সেখানে ঢুকে পড়ে। তো সেই জায়গাটা মোটামুটি ছাড়া আর কোনো অসুবিধে আমার সকালবেলার জন্য ছিল না। বাট আমার রাত্রিবেলাতে বেরোনোর এটাই কারণ যে যাতে আমি পুরো সমস্ত ফিচারগুলো চেক করতে পারি, গাড়ির সব ঠিকঠাক আছে কি না, আর এই ব্যারিকেডটা যাতে অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, আমরা যাচ্ছি বেশ হালকাই, মোটামুটি 70-75 স্পিডে আমরা যাচ্ছি। আর এদিকে বাজলো এখন 2টো, আর আমরা প্রায় 101 কিলোমিটার মতন কভার হয়ে গেছে অলরেডি, আর বাকি প্রায় 90 কিলোমিটার মতন। টোল এখনো পর্যন্ত একটাই পার করেছি, আর এখনো পর্যন্ত আরেকটা টোল বাকি আছে, যেটা মোটামুটি খানিকটা এগোলে আরেকটু পরে গিয়ে পড়বে। রাস্তায় সেরকম কোনো প্রবলেম তেমন কোনো নেই, যেহেতু রাত্রিবেলা, সেহেতু শুধু লরির ঝামেলাটা রয়েছে, লরির ঝামেলাটা ছাড়া আর কোনো কিছু নেই। তবে আসার সময় দেখলাম কি যে এই পাশে মানে আমার রিটার্নিং লাইনে 3টে না 4টে লরি একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে পুরো ঝামেলা বাজিয়ে দিয়েছে আর কি। তো এই জিনিসগুলো কিন্তু রাত্রিবেলা যদি আসেন বা কিছু লরিদের, এই জিনিসগুলো কিন্তু বুঝে শুনে অ্যাভয়েড করে। বাজলো 2:30 মতো, আমরা এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড টোল প্লাজা। তো এরপরে আর কোনো টোল প্লাজা নেই আপাতত বহরমপুর অবধি। যারা বহরমপুর ছেড়ে এগিয়ে যাচ্ছেন শিলিগুড়ি বা মালদার দিকে, তো তাদের জন্য আরেকটা টোল প্লাজা আছে, সেটা ওই পালসিট, তো সেটা বহরমপুরের পরে। তো এরপরে আর কোনো টোল প্লাজা নেই, এখানে থামবো, আমাদের জন্য গেট খুলে যাবে আর আমরা বেরিয়ে যাব। থ্যাংক ইউ। তো এই অবধি রাস্তা একেবারে স্মুথ এবং মানে পরিষ্কার যাকে বলে, এখানে কোনো মানে দ্বিমত নেই এই রাস্তার। কিন্তু এর পরের যে রাস্তাটা, মানে এতক্ষণ ছিল হচ্ছে টোল রোড, এতক্ষণ আমরা পার করে এলাম টোল রোড, এর পরের যে রাস্তাটা আমরা পার করব সেটা হচ্ছে টোলপড়া রোড। তো শুরু হলো আমাদের টোলপড়া রোড, দেখা যাক কতদূর ভালোভাবে পৌঁছতে পারি। তো এখনও বাজে 2:30 মতন, এখনও প্রায় 1 ঘন্টার মতন জার্নি বাকি। টিকছো কোথায় টিকছো? আচ্ছা
আগের গাড়ি তো ফাস্ট ট্যাগ ছিল, এই গাড়িটাও আছে, তো আগের গাড়ি ফাস্ট ট্যাগটা কি করতে? দেখো আগের ব্যালেন্স সব ছিল। আগের গাড়িতে একটা ফাস্ট ট্যাগ ছিল, যেতে আমার প্রায় অলমোস্ট 500 টাকা মতন ব্যালেন্স ছিল। তো গাড়িটা বিক্রি করার সময় আমি যখন ফাস্ট ট্যাগটাকে খুলি, ওখান থেকে আমি ব্যালেন্সটাকে তো ট্রান্সফার করতে পারি না, কেননা ফাস্ট ট্যাগের ব্যালেন্স কখনো ট্রান্সফার হয় না। তো আমি একটুখানি জিনিসটাকে জানার পরে, মানে জিনিসটাকে নিয়ে নেটে ঘাঁটার পরে বুঝতে পারি ফাস্ট ট্যাগের ব্যালেন্স ফাস্ট ট্যাগ টু ফাস্ট ট্যাগ ট্রান্সফার হয় না। আগের গাড়িতেও ফাস্ট ট্যাগ ছিল আর এ গাড়িতেও ফাস্ট ট্যাগ আছে। তো আমি ভেবেছিলাম যে আমার আগের গাড়ির যে ফাস্ট ট্যাগের যে ব্যালেন্সটা ছিল সেটা আমি ওই ফাস্ট ট্যাগ থেকে এতে ট্রান্সফার করিয়ে নেবো, বাট সেটা অ্যাকচুয়ালি পসিবল নয়। ফাস্ট ট্যাগের ব্যালেন্সটা আমার ওতেও ছিল, এতেও ফাস্ট ট্যাগের ব্যালেন্সটা আমি ট্রান্সফার করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি, কেননা ডাইরেক্ট ট্রান্সফার হয় না। আর সেই জন্য করতে হয়েছিল কি, ওই ফাস্ট ট্যাগটাকে আমার যে ব্যাংকের ছিল সেই ব্যাংকে রিকোয়েস্ট রেজ করে ওই ফাস্ট ট্যাগটাকে ক্লোজ করাই, এবং ওখানে আমার আধার, প্যান এবং সমস্ত ডিটেলস চায় দিকে দেওয়ার জন্য। দেওয়ার পরে আমার ওই ফাস্ট ট্যাগ ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, এবং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এবার সেখান থেকে আমি চাইলে যে কোনো ফাস্ট ট্যাগ আবার রিচার্জ করতেই পারি, বাট ডাইরেক্ট ফাস্ট ট্যাগ টু ফাস্ট ট্যাগ রিচার্জ হয় না, যে কারণে আমাকে এখানে আবার রিচার্জ করতে হয়েছে ওই অ্যামাউন্টটাকে উইথড্র করার পর। সকালের ড্রাইভ এক জিনিস, আর রাত্রিরের ড্রাইভ কিন্তু আর একটা জিনিস। রাত্রিরে লাইট এবং মানে অপর দিক থেকে কি আসছে গাড়ি সেটা বুঝে চালানো, এবং এই যে মানে ফ্রিভাবে ড্রাইভ করা যায়, এটা কিন্তু রাত্রির একটা এক্সট্রা পাওনা, যেটা সকালে পাওয়া পসিবল নয়। তো সকালের ড্রাইভ একটা আলাদা রকম থ্রিল দেয়, আবার রাত্রির ড্রাইভ আর একটা আলাদা রকম থ্রিল দেয়। তো যাদের যেরকম পছন্দ, আপনারা যদি চাইছেন এখান থেকে সোজা রাস্তায় একেবারে শিলিগুড়ি, মালদা যেদিকেই যান না কেন পুরো চলে যাবে সোজা। তো এবার আপনারা যেদিকেই যেতে চান মোটামুটি এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে। তো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদেরকে একটা সুন্দর আইডিয়া দেবে, যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন। যদিও আমরা বহরমপুর অবধি যাব এবং এখানেই আমাদের আজকের রাস্তা শেষ করব, কিন্তু আপনারা যদি অ্যাটলিস্ট ফলো করেন মানে বুঝতে পারবেন যে রাত্রিবেলার ড্রাইভটা কতটা সেফ বা কতটা করা পসিবল। কেননা আমি বলছি যে এখানে আর কোনো কিছু দেখছি না, তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এখানে কিন্তু অলমোস্ট কুয়াশা পড়ার মতন একটা আমি দেখতে পাচ্ছি। আমি জানি না এটা কুয়াশা না ধুলো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বাট স্টিল কেননা অনেকটা উঁচু অবধি রয়েছে, আমার মনে হচ্ছে খানিকটা কুয়াশা। যদিও বৃষ্টি হয়েছে আজকে সারাদিনে তেমন রোদ্দুর ছিল না, বাট কুয়াশা পড়বে এখন এই সময় এটা সত্যি ভাবা যায় না। কিন্তু যাই হোক, এখনও পর্যন্ত ওয়েদার মোটামুটি বেশ ঠিকঠাকই ঠান্ডার মধ্যেই দিয়ে যাচ্ছি। আজকে যেহেতু রোদ্দুর ছিল না বলেই মনে হচ্ছে একটা হালকা কুয়াশা একটা ভাব রয়েছে কিন্তু রাস্তাতে। তো এই গাড়িটা যখন কিনলে, এটা তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, তুমি তো আরো নতুন নতুন গাড়ি দেখেছিলে, মানে যাই হোক ভালো গাড়ি এর থেকেও ভালো, তো ওটা না কিনে তোমার এটা মানে এই গাড়িটা কেন কিনলে, মানে এই গাড়িটা কেন পছন্দ হলো? দেখো, সেডান হচ্ছে এমন একটা সেগমেন্ট না, এটা একটা মানে পছন্দের জিনিস, ঠিক আছে? মানে এই কোয়েশ্চেনটাকে এরকম হয় যে এসইউভির দিনে তুমি সেডান কেন? সেডান হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? আর এই ক্লাস যদি রাখতে হয় পকেটে রাখতে হবে পয়সা, পকেটে আমার পয়সা নেই, সুতরাং সেকেন্ড হ্যান্ডই ভালো। আর সব থেকে বড় কথা হলো সেটা ছাড়াও গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড ভালো। বলো কেন? কারণ হচ্ছে যখনই তুমি একটা গাড়ি কিনতে যাবে, তুমি মনে করো একটা আজকে কথার কথা তুমি 8 লাখ 10 লাখ দিয়ে একটা গাড়ি কিনলে, তো সেই গাড়িটা নিয়ে তুমি যদি বেরো, পরের দিন তুমি যখন বিক্রি করতে যাবে কত দাম পাবে? একটা 8 লাখ 10 লাখের জিনিস, 10-15 হাজারের জিনিস, ফোন আলাদা ব্যাপার। হ্যাঁ, ইউজেবিলিটি আছে, সব ঠিকই। আমি ফার্স্ট ওনার হচ্ছি, 1-1.5 লাখ 2 লাখ কমে যাচ্ছে মানে দিনের দিন। সুতরাং একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট এটা ধরা হয়। তো আমার জন্য পকেট ফ্রেন্ডলি এবং সব দিক থেকে দেখতে গেলে এটা একটা ঠিকঠাক ফিট হয়েছে বাজেটের মধ্যে, সেই কারণেই আমার যাওয়া এর দিকে। একটু রাস্তাটা দেখো,
রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, অলমোস্ট এতটা কুয়াশা। আমরা আজকে দাঁড়িয়ে আছি মের 23-24 তারিখ, যাচ্ছি বহরমপুর, বাজে রাত্রির 2:50, আর রাস্তায় এই রকম লেভেলের কুয়াশা। আমি জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, বাট আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না, এবং হাওয়াটা বেশ খানিকটা ঠান্ডা, আমি সেটা ফিল করতে পারছি। এটা কিন্তু সত্যি একটা অসাধারণ জিনিস যে আমি এখন রাস্তায় কুয়াশা দেখতে পাচ্ছি। বাজলো 3:05, আমরা এখন ক্রস করছি বেলডাঙা। এখনও প্রায় 21 কিলোমিটার রাস্তা বাকি। গুগল ম্যাপ বলছে আরও 32 মিনিট। এবার চোখটা সত্যি একটু টানছে, হোপফুলি ঠিকভাবে পৌঁছে যাবো। এই যে এবারে উঠে পড়েছে এখন, এতক্ষণ মায়ের কোলে ঘুম হয়ে গেল, এবার বাবু উঠে পড়েছেন। কিরে সাহেব, দিদুনকে ডাকার জন্য রেডি তো? দিদুনকে গিয়ে কি বলতে হবে? কটা বাজলো? হ্যাঁ বলো, কোথায় আওয়াজ হলো? ওই যে গাড়ি আসছে 3:30, প্যাক পুক করে যে বাস গেল, ওই জন্য আওয়াজ হলো। ঠিক আছে সাহেব, দিদুনকে গিয়ে কি বলতে হবে? বলতে হবে দেখো আমি এসেছি, দরজা খোলো। এইবার হচ্ছে ক্লাইম্যাক্স। মোটামুটি পাড়ার যত আছে ছানাপোনা সবাই ওয়েলকাম করতে শুরু করে দিয়েছে। এই যে চাচা, কে যে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কি হয়েছে গো? আরে পটি পেয়েছে, তাড়াতাড়ি পটি পড়ার জন্য এসছি, খোলো। কি সত্যি? আরে বাবা কই তুমি, তাকাও তো, তোমার পাড়া সবাই জেগে গেল, তুমি জাগলে না। এ কি কথা? যা বারান্দা দিয়ে তো তাকাও। বল কই 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 তুমি কই? জোরে ডাক। ওরে বাবা, সবাই জেগে যাবে এবারে। ডাক ডাক ডাক। বাবা বলতে যাই, বলে আমি এসেছি গপু, আমি এসেছি গপু। চলো, দাদুর করে উঠলে না? ঠিক আছে বলো। তারপর মাঝরাত্রিরে উঠে কেমন লাগছে বলো? তাই নাকি? বাহ, মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে কেমন লাগছে বলো? আমি তো দরজা করলো মনে নাকি